স্টুডেন্টস, আজ আমি তোমাদের সাথে মধ্যশিক্ষা পর্ষদ থেকে দেওয়া 2022 সালের মাধ্যমিক টেস্ট পেপারটির 245 পাতায় গ্রুপ ডিটি আলোচনা করব। এখানে মোট 12টি প্রশ্ন আছে, প্রতিটি প্রশ্নের মান 3 করে, মোট মান 36। তোমাদের সাথে আমি গ্রুপ ডিতে গ্রুপ এ বি সি পুরোটা আলোচনা করলেও গ্রুপ ডিতে আমি ইম্পর্টেন্ট কয়েকটি প্রশ্ন এবং অঙ্কগুলি যা আছে আলোচনা করে দিই। তোমরা সেই অংশগুলি খেয়াল করো, আমি আলোচনা করে দিচ্ছি তোমাদের সাথে। 4-1 অথবা প্রশ্নটা আমি দেখাচ্ছি। আদর্শ গ্যাস সমীকরণ প্রতিষ্ঠা করো, এই প্রশ্নটা আমি দেখাচ্ছি না, এটা তোমরা বইতে পেয়ে যাবে। অথবাতে আমি দেখাচ্ছি n মোল বাস্তব গ্যাসের ক্ষেত্রে ভ্যান ডার ওয়ালস গ্যাস সমীকরণটি লেখো। n মোল বাস্তব গ্যাসের ক্ষেত্রে ভ্যান ডার ওয়ালস গ্যাস সমীকরণটি হলো P প্লাস n স্কোয়ার a বাই ভি স্কোয়ার ইন্টু ভি মাইনাস এন বি সমান nRT, যেখানে অবশ্যই এগুলো লিখতে হবে। এ বি কি ভ্যান ডার ওয়ালস ধ্রুবক, পি গ্যাসের চাপ, ভি গ্যাসের আয়তন, আর সার্বজনীন গ্যাস ধ্রুবক, টি উষ্ণতা এবং এন কি গ্যাসটির মোল সংখ্যা। এখানে আরেকটি অঙ্ক আছে, দেখো ওই গ্যাসের আয়তন চ্যাপ্টার থেকে। 10 অ্যাটমসফিয়ার চাপে একটি পাত্রে 9 লিটার গ্যাস আছে। স্থির উষ্ণতায় 2 অ্যাটমসফিয়ার চাপে ওই গ্যাস ব্যবহার করে 5 লিটার আয়তনের কতগুলি গ্যাস জার ভর্তি করা যাবে? কি কি দেওয়া আছে প্রথমে আমাকে অঙ্কে লিখে নিতে হবে। প্রাথমিক চাপ P1 10 অ্যাটমসফিয়ার, আয়তন V1 9 লিটার, অন্তিম চাপ P2 2 অ্যাটমসফিয়ার। তাহলে অন্তিম আয়তন V2 আমরা বের করতে যদি পারি তাহলে কিন্তু আমরা পেয়ে যাব কতগুলি গ্যাস জারে আমরা ওই গ্যাসটিকে ভর্তি করতে পারবো। আমরা বয়েল ও চার্লসের সমন্বয় সূত্র থেকে কি পাই? P1 V1 বাই T1 ইকুয়াল টু P2 V2 বাই T2। যেহেতু বলে দিয়েছে এখানে উষ্ণতাটা একই থাকছে, তাই আমাদের T1 সমান T2 হবে, অর্থাৎ আমরা পাবো P1 V1 সমান P2 V2, অর্থাৎ P1 সমান 10, V1 সমান 9, P2 সমান 2 এবং V2 আমি বের করতে চাইছি। তাহলে V2 সমান ক্যালকুলেশন করলে পাচ্ছি আমি 45 লিটার। উত্তর তাহলে কি হবে? 5 লিটার আয়তনের গ্যাস জার ভর্তি করা যাবে কটি? মোট 45 লিটার। তাহলে 45 ভাজিত প্রত্যেকটা গ্যাস জার কত করে ধরে? 5 লিটার করে, তাই 45 ভাজিত 5 সমান 9টি মোট গ্যাস জার ভর্তি করা যাবে। 4-2 প্রশ্ন, লোহিত তপ্ত আয়রনের উপর দিয়ে স্টিম চালনা করলে এসটিপিতে 11.2 লিটার H2 পেতে হলে কত পরিমাণ আয়রন লাগবে? এফির মান দেওয়া আছে, অক্সিজেন এবং হাইড্রোজেনেরও মান দেওয়া আছে। দেখো তাহলে বিক্রিয়াটির সমিত সমীকরণ কি? 3Fe প্লাস 4H2O, এখান থেকে উৎপন্ন হবে Fe3O4 এবং 4H2। আমি এখানে আয়রনের মানটা বের করে নিচ্ছি। 3 × 56 সমান 168 আণবিক ওজন, এবং হাইড্রোজেনের আণবিক ওজন আমি এখানে না বের করে আমি বের করছি কি, যেহেতু আয়তনে চেয়েছে তাই আমি 4 অণু হাইড্রোজেনের আয়তন পাচ্ছি কত? 4 গুণিত 1 অণু হাইড্রোজেনের আয়তন কত? 22.4 লিটার। তাহলে 4 গুণিত 22.4 সমান 89.6 লিটার। তাহলে আমি অঙ্কে চলে আসি। 89.6 লিটার হাইড্রোজেন আমরা পাচ্ছি কত থেকে? 168 গ্রাম এফি অর্থাৎ আয়রন থেকে। 1 লিটার 11.2 লিটার হাইড্রোজেন পাবো। যদি ক্যালকুলেশন করি দেখো আমি পাবো কত থেকে? 21 গ্রাম আয়রন থেকে। তাহলে আয়রন প্রয়োজন কত? 21 গ্রাম। 4-2 অথবা প্রশ্ন, লোহিত 6 গ্রাম কার্বনকে সম্পূর্ণরূপে পোড়ানোর জন্য প্রয়োজনীয় অক্সিজেন পেতে হলে কত গ্রাম পটাশিয়াম ক্লোরাইডকে উত্তপ্ত করতে হবে? দেখো এখানে কার্বনের সঙ্গে অক্সিজেন কত দহন করতে হচ্ছে? তাহলে CO2 আমরা পাচ্ছি না। 6 গ্রাম কার্বনকে বলেছে সম্পূর্ণরূপে পোড়ানোর জন্য কত অক্সিজেন। বিক্রিয়াটা লিখেছি C+O2 সমান CO2। কার্বনের কত? পারমাণবিক ওজন 12, অক্সিজেনের কত? 2 × 16 সমান 32। তাহলে 12 গ্রাম কার্বন দহনের জন্য প্রয়োজন হচ্ছে কত? 32 গ্রাম অক্সিজেন।
1 গ্রাম কার্বন দহনের জন্য আর 6 গ্রাম কার্বন দহনের জন্য প্রয়োজন হচ্ছে 16 গ্রাম অক্সিজেন। এবার এই 16 গ্রাম অক্সিজেনকে পাবো আমরা কোথা থেকে? না এই পটাশিয়াম ক্লোরেট থেকে। তাহলে আমাকে পটাশিয়াম ক্লোরেটের সাথে কিভাবে আমরা বিক্রিয়াটা করে অক্সিজেন পাচ্ছি সেটা আগে সমিত সমীকরণ লিখি। 2KClO3 সমান 2KCl প্লাস 3O2। তোমরা আণবিক ওজন বের করতে জানো, মানগুলো বসিয়ে ওজন বের করবে। এই 2KClO3 এর মান বেরোচ্ছে 245 গ্রাম এবং 3O2 মান বেরোচ্ছে 96 গ্রাম। অর্থাৎ দেখতে পাচ্ছি 245 গ্রাম পটাশিয়াম ক্লোরেট থেকে আমরা 96 গ্রাম অক্সিজেন পেতে পারি। তাহলে দেখো 96 গ্রাম অক্সিজেন পাওয়া যায় 245 গ্রাম KClO3 থেকে 1 গ্রাম, আর 16 গ্রাম অক্সিজেন পাবো কত থেকে? যদি সমাধান করি পাচ্ছি 40.83 গ্রাম পটাশিয়াম ক্লোরেট থেকে। উত্তর লিখবে প্রয়োজনীয় পটাশিয়াম ক্লোরেটের পরিমাণ 40.83 গ্রাম। এরপরে 4-3 প্রশ্নটা আমি করাচ্ছি না, এটা সম্পূর্ণ তোমরা বই থেকে পেয়ে যাবে সুন্দরভাবে। 4-4 প্রশ্নটা দেখো, উত্তর লেন্সের আলোক কেন্দ্র ফোকাসের মধ্যে একটি বস্তু রাখা হলো, রশ্মিচিত্রের সাহায্যে প্রতিবিম্ব অঙ্কন করো এবং প্রতিবিম্বের বৈশিষ্ট্যগুলি লেখো। দেখো এখানে বস্তুকে আলোক কেন্দ্র এবং ফোকাসের মধ্যে অবস্থান করানো হয়েছে। তাহলে বস্তুকে যখন এক্ষেত্রে বস্তুটির যে প্রতিবিম্ব গঠন করছে PQ যদি বস্তু হয় তাহলে প্রতিবিম্ব হলো P', Q'। অর্থাৎ এখানে প্রতিবিম্বটা কিন্তু অসৎ হচ্ছে। আর দেখো সমশীর্ষ মানে যেই দিকে বস্তুটির মাথা, প্রতিবিম্বের মাথাও সেই দিকেই হয়েছে। নিচে লিখে দেবে যে উত্তর লেন্সের আলোক কেন্দ্র ও ফোকাসের মধ্যে রাখা বস্তুর প্রতিবিম্ব। আর তোমরা অবশ্যই তীর চিহ্নগুলো কিন্তু আঁকার সময় দেখাবে, কেননা তীর চিহ্নটা খুব ইম্পর্টেন্ট। কীভাবে আলোক রশ্মি আসছে এবং চোখে পড়ছে সেটা অবশ্যই দেখাতে হবে। এটা কিন্তু কখনোই ভুল করবে না। আলোর ক্ষেত্রে এই তীর চিহ্ন দেওয়াটা অবশ্যই খুব গুরুত্বপূর্ণ। এবার প্রতিবিম্বের বৈশিষ্ট্যগুলো 3টে লিখেছি দেখো। প্রতিবিম্বের আকার বস্তুর আকারের থেকে বড়, 2 প্রতিবিম্বটি অসৎ বিম্ব, 3 প্রতিবিম্বটা সমশীর্ষ। 4-5 প্রশ্ন, একটি 30 ডিগ্রি কোণ বিশিষ্ট প্রিজমে আলোক রশ্মি 60 ডিগ্রি কোণে আপতিত হলো। রশ্মির চ্যুতি কোণের মান 30 ডিগ্রি হলে আলোকের নির্গমন কোণ নির্ণয় করো। প্রথমে সবসময় আমি দেখাচ্ছি যে কোনো পদার্থবিদ্যার অঙ্কের ক্ষেত্রে আমার কি কি দেওয়া আছে আগে যদি লিখে নিই তাহলে অঙ্কতে আমি কি সূত্র বসিয়ে সমাধানটি করব সেটা বুঝতে পারবো। এখানে দেখো এ দেওয়া আছে 30 ডিগ্রি, অর্থাৎ যে কোণ বিশিষ্ট প্রিজমটি তার মান হচ্ছে কত? 30 ডিগ্রি। I1 মানে কি? প্রিজমে এসে আলোক রশ্মি যে কোনো আপতিত হচ্ছে, অর্থাৎ I1 সমান 60 ডিগ্রি। চ্যুতিকোণ ডেল্টা 30 ডিগ্রি। I2 অর্থাৎ আলোকের নির্গমন কোণ I2 সমান কত বের করতে হবে। প্রিজমে আলোর প্রতিসরণের ক্ষেত্রে আমরা জানি কি ডেল্টা সমান I1 প্লাস I2 মাইনাস A। এখানে যদি I2 আমি বের করতে চাই তাহলে দেখো I2 সমান হচ্ছে I1 মাইনাস A মাইনাস ডেল্টা। মান বসালে I2-র মান কত হচ্ছে? 0 ডিগ্রি। তাহলে উত্তর কী হবে? আলোকের নির্গমন কোণের মান 0 ডিগ্রি। 4.6 এর প্রশ্ন, এটা চলতড়িৎ থেকে। দেখো দুটি বিন্দু আধান 1 কুলম্ব ও 4 কুলম্ব পরস্পর থেকে 3 মিটার দূরে অবস্থিত, ওদের ওপর ক্রিয়াশীল কুলম্বীয় বলের মান কত? কে এর মান দেওয়া আছে 9 × 10⁹ নিউটন মিটার স্কোয়ার পার কুলম্ব স্কোয়ার। প্রশ্নে কী কী দেওয়া আছে? Q1 1 কুলম্ব, Q2 4 কুলম্ব এবং R 3 মিটার। তাহলে কুলম্বের সূত্রানুযায়ী দুই বিন্দু আধানের মধ্যে ক্রিয়াশীল বলের মান আমরা কি জানি? বল যদি F হয় F সমান K × Q1 Q2 বাই R স্কোয়ার। কে এর মান দেওয়া আছে 9 × 10⁹ ইন্টু Q1 এর মান 1, Q2 4 বাই R স্কোয়ার মানে 3-এর স্কোয়ার। কাটাকাটি যদি করি 9 9 কেটে যাবে, পাচ্ছি 4 × 10⁹ নিউটন। এটাই হলো ক্রিয়াশীল বলের মান। এরপরে আছে 4.7-এ দেখো 2 ওহম 3 ওহম 6 ওহম মানে 3টি রোধকে কিভাবে যুক্ত করলে বর্তনীর তুল্যরোধ 4 ওহম হবে।
এই অঙ্কটি করার আগে আমাদেরকে বুঝতে হবে যে এই তিনটি রোধকে ব্যবহার করে আমি কিভাবে 4 নিয়ে আসতে পারবো। আমি যদি R2 আর R3কে সমান্তরালে রাখি তাহলে এদের যে তুল্য রোধ হবে সেই তুল্য রোধের সাথে R1কে যদি শ্রেণী সমবায়ে রাখি তখন আমি 4 ওহমের তুল্য রোধটি পেতে পারবো। তো সেটা আমি লিখেছি, দেখো তিনটি রোধের মধ্যে R2 R3কে সমান্তরালে রাখতে হবে আর এদের যে তুল্য রোধ তার সাথে R1কে কী করতে হবে, শ্রেণী সমবায়ে রাখতে হবে। তাহলে R2 আর R3-র তুল্য রোধ যদি R ড্যাশ হয় তাহলে 1/R ড্যাশ, যেহেতু সমান্তরাল সমবায় তাই পাচ্ছি 1/R2 প্লাস 1/R3। 1/R ড্যাশের মান বেরোচ্ছে দেখো 1/2। তাহলে R ড্যাশ সমান কত হচ্ছে 2 ওহম। এখন R ডবল ড্যাশ মানে R1 এবং R2 আর R3 এর ফলে পাওয়া যে তুল্যরোধ R ড্যাশ, এই দুজনকে যদি শ্রেণী সমবায়ে রাখি তাহলে তুল্যরোধ কত হবে, R ডবল ড্যাশ সমান R1 প্লাস R ড্যাশ, অর্থাৎ 2 প্লাস 2 সমান 4 ওহম। এইভাবেই আমরা 4 ওহম রোধটি পেতে পারব। 4 থেকে 7 এতে একটি অথবা প্রশ্ন আছে, দেখো চলতড়িৎ থেকে। তোমাদের বাড়িতে দৈনিক 20 ওয়াটের দুটি CFL 6 ঘন্টা, 80 ওয়াটের 3টি পাখা 12 ঘন্টা ও 1000 ওয়াটের একটি ফ্রিজ 24 ঘন্টা চলে। প্রতি ইউনিট 7 টাকা হিসেবে জুন মাসের মোট বিদ্যুৎ বিল কত হবে? তাহলে প্রত্যেকটির ক্ষেত্রে আমরা তড়িৎ শক্তি ব্যয়টি বের করে নিই। দুটি CFL-এর দ্বারা ব্যয়িত তড়িৎ শক্তি কত হচ্ছে? এর ক্ষেত্রে আমরা কি করব, তড়িৎ শক্তি বের করার জন্য পরপর আমাদেরকে গুণ করতে হবে। এটা কি আছে 20 ওয়াটের, তাহলে 20 গুণিত 2 কেন, দুটি যেহেতু CFL বাল্ব এবং প্রতিদিন 6 ঘন্টা করে চলে, গুণ করলে পাচ্ছি দেখো 240 ওয়াট আওয়ার। ঠিক একইভাবে 3টি পাখা দ্বারা ব্যয়িত তড়িৎ শক্তিও যেহেতু 80 ওয়াটের 3টি পাখা 12 ঘন্টা করে চলছে, মোট হবে 2880 ওয়াট আওয়ার। একটি ফ্রিজ দ্বারা ব্যয়িত তড়িৎ শক্তি কত, 1000 ওয়াটের একটি ফ্রিজ 24 ঘন্টা, মোট 24000 ওয়াট আওয়ার। তাহলে প্রতিদিন ব্যয়িত মোট তড়িৎ শক্তি এই তিনটেকে যদি যোগ করি পাচ্ছি কত, 27120 ওয়াট। মানে এটাকে যদি 1000 দিয়ে আমি ভাগ করি তাহলে কিলো ওয়াট আওয়ার পেয়ে যাব 27.12 কিলো ওয়াট আওয়ার। এটা মানে কি, এটাকে আমরা বলি 1 বিওটি কিলো ওয়াট আওয়ার, এটাকে আমরা বিওটি দ্বারা প্রকাশ করি। এটা মানে কত, 27.12 বিওটি ইউনিট, বোর্ড অফ ট্রেড ইউনিট। এবার যেহেতু জুন মাস 30 দিনের হয় তাই জুন মাসে ব্যয়িত মোট তড়িৎ শক্তি কত হবে, একদিনে যেটা তার সঙ্গে 30 গুণ করলাম, মোট হলো 813.6 বিওটি ইউনিট। অতএব প্রতি ইউনিট যদি 7 টাকা হিসাবে খরচ হয় তাহলে জুন মাসের মোট বিদ্যুতের বিল হবে 813.6 গুণিত 7 মানে 5695 গুণিত 2 টাকা। 4 দাগের 8টাও তোমরা বই থেকে সুন্দর পেয়ে যাবে। 4 দাগের 9টা দেখো, আধুনিক পর্যায় সূত্রটি লেখো। তড়িৎ ঋণাত্মকতা কাকে বলে? পর্যায় ও শ্রেণী বরাবর এটি কিভাবে পরিবর্তিত হয়? তড়িৎ ঋণাত্মকতা কি? কোনো যৌগের অণুতে সমযোজী বন্ধন দ্বারা আবদ্ধ থাকা অবস্থায় কোনো মৌলের একটি পরমাণুর বন্ধন সৃষ্টিকারী ইলেকট্রন জোড়কে নিজের দিকে আকর্ষণ করার ক্ষমতা বা প্রবণতাকে ওই মৌলের তড়িৎ ঋণাত্মকতা বলে। এবার এটা পর্যায় বরাবর আর শ্রেণী বরাবর কিভাবে পরিবর্তিত হয়? কোনো পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিকে গেলে তড়িৎ ঋণাত্মকতার মান বৃদ্ধি পায়, এটা আন্ডারলাইন করবে, বৃদ্ধি পায়। আর পর্যায় সারণীর শ্রেণী বরাবর উপর থেকে নিচের দিকে গেলে মৌলগুলির তড়িৎ ঋণাত্মকতা হ্রাস পায়, এটাতেও আন্ডারলাইন করবে। তোমাদের আজকে আমি 245 পাতার গ্রুপটি আলোচনা করলাম। এই সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে।